খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বাংলার ক্রিকেটের নবাব তো তাকে এমনি এমনি বলা হয় না। বিশ্বকাপের মতো মহাময়দানে সাকিব আল হাসান দেখিয়ে গেছেন অবিসংবাদিত পারফরম্যান্স। নিজের দেশের জন্য তো বটেই, বিশ্ব ক্রিকেটে অনেককে অনেক দিক থেকে পেছনে ফেলেছেন সাকিব। 1332 রান, 43 উইকেট, বিশ্বকাপে সর্বকালে সেরা অলরাউন্ডারের ট্যাগ নিয়েই শেষ ম্যাচটা খেলেছেন সাকিব। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে যার শুরু, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো সেই মহাকাব্যের ইতি। সাকিব বাংলাদেশের হয়ে খেলে কি পেলেন আর কি রেখে গেছেন, সেই বিষয়ে আজকের খেলা যোগে আলোচনা। মূল আয়োজনে যাওয়ার আগে সহকর্মী কোহিনুর কণার রিপোর্টটা দেখে আসবো। অন্যায়ের কাছে কভু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। বীর বীর তো শুধু শোনে, কোনো নিন্দায় কোনো ভয় নাহি গুণে। প্রচন্ড হয় তত পৌরুষ, যত দেখে দাগাবাজি। সাকিব আল হাসান তো ঠিক এমনই এক ক্যারেক্টার। লঙ্কানদের বিপক্ষে সাকিব মাঠে নেমেছিলেন পেইন কিলার খেয়ে। মনে মনে হয়তো টের পেয়েছিলেন হতে পারে এটাই শেষ, আজ নয় তো আর কবে। 146 বছরের ইতিহাসকে তাই গুড়িয়ে নিজের গায়ে নিন্দার জামা জড়িয়ে সাকিব দেশের হাতে তুলে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির লাইফলাইন। কেউ জানলো না, কেউ কিচ্ছু টেরও পেল না। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেই ফেললেন বিশ্বকাপে তার শেষ ম্যাচ। মহানায়করা বোধহয় নিজেদের স্ক্রিপ্ট লেখেন নিজ হাতে এমনি করে। 2007 থেকে 2023 পোর্ট অফ স্পেন থেকে দিল্লি, বিশ্বকাপে সাকিবের শুরুটা ভারতের বিপক্ষে। ওই ম্যাচটা যেদিন বাংলাদেশের কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। সাকিবের ব্যাট থেকে এসেছিল 53 রান। শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে সাকিব খেললেন 82 রানের অনবদ্য এক ইনিংস। শেষটা শেষ করলেন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে। জয় দিয়ে শুরু, জয়ই শেষ। এমার্জিং সেই ছেলেটার গায়ে একজন কিংবদন্তির ট্যাগ। নাম্বার 75 এর নায়ক থেকে মহানায়ক হওয়ার গল্পটা কে না জানে। জানে না কেবল তার হৃদয়ের রক্তক্ষরণ। নন্দিত আর নিন্দিত এই সাকিবই কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশকে তালিকার শীর্ষে তুলতে হয় কেমন করে, তাও তিনিই শিখিয়ে গেলেন। নিন্দার ঝড় ধেয়ে এসেছে বারবার, ততই তিনি হয়েছেন আরো প্রবল। যেতে বেলাতেও হৃদয় মিরাজদের বলে গেলেন, মাথাটা রাখতে হয় উঁচু করে, তবেই না ওই আকাশটাও করবে সেলাম। আজ থেকে বহু বছর পরে কিচ্ছু নায়ের এই পোড়া দেশে ওই ছোট্ট ছেলেটাও ছাতি ফুলিয়ে বলবে, আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিল। প্রশ্ন, প্রত্যাশা, বিতর্ক, ভালোবাসা, যে সব সামলাতো সব্যসাচী হয়ে। যে পারে সে নাকি সবই পারে, এমনই তো বলেন মিস্টার অলরাউন্ডার। সবকিছুর জন্য ধন্যবাদ লেজেন্ড সাকিব আল হাসান। কোহিনুর কণা, 71। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা কেমন খেললেন সাকিব আল হাসান, সে বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির ইয়াসিন চৌধুরী, স্বাগত আপনাকে 71 খেলা যোগে। সাকিব আল হাসান শেষ বিশ্বকাপটা খেলে ফেলেছেন, ওয়ানডে বিশ্বকাপটা খেলে ফেলেছেন। তার পারফরমেন্স নিয়ে এবারেও সমালোচনা ছিল, ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না, বোলিংটা যদিও তার ধারাবাহিকতা কিছুটা হলেও বজায় ছিল, কিন্তু ওভারঅল বিশ্বকাপে সাকিব আল হাসানকে কিভাবে মূল্যায়ন করা যায়? আমরা যদি সবগুলো ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই, আই থিঙ্ক দ্য ওয়ে সাকিব হ্যাভ প্লেড ফর বাংলাদেশ ক্রিকেট টিম, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক সাকিব হ্যাভ ডান সামথিং ফর বাংলাদেশ ক্রিকেট টিম, এবং প্রত্যেকটা উইনে আই থিঙ্ক সাকিবের কন্ট্রিবিউশনটা ছিল অনেক ইনক্রেডিবল। এবং সাকিবের কন্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা উইনে অনেকটা ভিজিবল ছিল। ফর এক্সাম্পল, আমরা যদি ইভেন লাস্ট ম্যাচটার কথা বলি, লাস্ট ম্যাচে উই হ্যাভ সিন হাউ হি হ্যাভ ক্যারিড দ্য এন্টায়ার টিম, হি হ্যাভ ব্যাটেড উইথ কমপ্লিট টেম্পারমেন্ট, এবং সে একটা লম্বা সময় ধরে obviously he was not scoring much runs for the team, but now after all these days he showed what he is actually capable of. He was obviously going through a bad phase. So যদি ওভারঅল দেখা যায়, I think Shakib have been great honestly. যদি ওয়ার্ল্ড কাপের কথা বলা হয়, I think still he is like one of the best all-rounders.
in the World Cup, who have actually performed for their own team. So overall, Shakib's career যদি World Cup নিয়ে especially বলা হয়, I think it was mind blowing, and it's something which everyone needs to give credit to. এবং apart from that, যদি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলা হয়, obviously this is not the World Cup which we expected. আমরা obviously starting এ বিশ্বাস করছিলাম that we will be much better than that. আমরা একটা সেমিফাইনাল খেলার একটা আশা, we had that thing in the mind, but obviously with time obviously একটা ব্যাড ফেস গেছে, and obviously for that আমরা সেভাবে পারফর্ম করতে পারি নাই. দ্য বয়েজ ওয়ার বেসিক্যালি নট আপ টু দ্য মার্ক. সো বাট যদি সাকিবের কথা বলা হয়, টেকনিক্যালি আই থিঙ্ক সাকিব ওয়াজ গুড ইভেন যদি এই ওয়ার্ল্ড কাপে অবভিয়াসলি সাকিবের পারফরমেন্স ওয়াজ নট এট দ্যাট হাইস্ট লেভেল, বাট যদি আমরা বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু সাকিব মোটামুটি ইভেন ব্যাটিং এও হি ওয়াজ আই থিঙ্ক ইন দ্য টপ 4, ইন বোলিং অলসো আই থিঙ্ক ইকোনমি ওয়াইজ হি ওয়াজ গ্রেট. সো আই থিঙ্ক যেভাবে সাকিবের জন্য ওয়ার্ল্ড কাপটা শেষ হয়েছে, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল. জাফর, সাকিবকে নিয়ে আসলে আমরা অনেক ধরনের আলোচনা করে থাকি। সাকিব বিশ্বকাপে যাওয়ার আগে প্রত্যাশা জানিয়ে গিয়েছিলেন যে এবারের বিশ্বকাপে ভালো কিছু হবে, সেরকম কিছু হয়নি, এবং সাকিব তার শেষ বিশ্বকাপটাও খেলে ফেললেন। আমরা কি এটা বলতে পারি কিনা যে তার মতন একজন ক্রিকেটার দিন শেষে খালি হাতেই বিশ্বকাপ থেকে ফিরলেন? সবগুলো বিশ্বকাপে তো আসলে সেরকম কিছু নিজের ব্যক্তিগত পারফরমেন্স ছাড়া তো আসলে সেরকম কিছুই পাওয়া হয়নি। খালি হাতে ফিরছেন সাকিব, সেটাই বলা যায় কিনা? দেখেন, আই থিঙ্ক ইটস নট দ্যাট সে খালি হাতে ফিরে যাচ্ছে. আই থিঙ্ক হি হ্যাভ গিভেন আ লট টু বাংলাদেশ. দেখেন, অনেকগুলো ইমপ্রুভমেন্টও হয়েছে ওভারঅল ইন পাস্ট ইয়ার. ফর এক্সাম্পল 2011 এর আগে কিন্তু আমরা মোস্ট অফ দি টাইম, ইভেন আফটার 2011, আমরা কিন্তু মোস্ট অফ দি টাইম কখনো টিমস লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এসব টিমের এগেইনস্টে কিন্তু আমরা কখনো জিতে এক্সপেক্ট করতাম না. আমরা খালি জিম্বাবুয়ের সাথে, জিম্বাবুয়ে ইজ দ্য অনলি টিম যাদের সাথে আমরা বেসিক্যালি উই ইউজ টু এক্সপেক্ট দ্যাট উই আর 100% উইনিং দ্য গেম. বাট এখন আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে. নাও উই নো হোয়াট টু বি ডান. এখন কিন্তু আমরা উই হ্যাভ ওন এগেইনস্ট অল দিস টপ টিমস স্টার্টিং ফ্রম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড. সো এই যে একটা মেন্টালিটি চেঞ্জ হয়েছে, আই থিঙ্ক এটার জন্য অবভিয়াসলি আপনাকে সাকিবকে ক্রেডিট দিতে হবে, দেন টু গিভ ক্রেডিট টু মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, অল দিস প্লেয়ার্স, যারা তামিম ইকবাল, যারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এতটা বছর সার্ভিস দিয়ে গেছে, এন্ড অলসো তারা যেভাবে খেলে গেছে, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল. এবং আই থিঙ্ক দ্য ইয়াং বয়েজ হ্যাভ আ লট টু লার্ন ফ্রম অল দিস সুপারস্টার্স অফ বাংলাদেশ. So I don't think that obviously based on one World Cup things will change. I think Shakib যেভাবে দেশকে গ্লোবালি রিপ্রেজেন্ট করছে, overall I think that's incredible. And secondly হচ্ছে স্পেসিফিক্যালি যদি এই ওয়ার্ল্ড কাপের কথা বলা হয়, লাইক আই সেড যে এই ওয়ার্ল্ড কাপ অবভিয়াসলি ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক, বাট আমি এখনো স্টিল বিশ্বাস করি যে বাংলাদেশের এই টিমটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক একটা ভালো টিম ছিল. ইটস জাস্ট দ্যাট we went to a very bad phase যেখানে আমাদের ছেলেরা obviously the boys couldn't perform and obviously they were not up to the mark. But I still believe যে these boys have got that potential. তারা যদি একসাথে একটা লম্বা সময় ধরে খেলে, things can really change. It's just that they need to make sure that তারা কিছু minor improvements করে বিভিন্ন techniques, and I think they have got the potential. They can do really really well. And I still believe যে সাকিবের ন্যাশনাল টিমকে দেওয়ার মতো এখন আরো অনেক আছে. We have got one T20 World Cup coming up, and then যদি আমরা অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলি, সম্ভবত we will be going for the Champions Trophy as well. So still I think there are two more things যেখানে হচ্ছে basically we can see Shakib, and obviously I think we have got a lot to still get from Shakib. So it's about time, it's about all these things যেখানে হচ্ছে it will obviously depend on him as well. সে কিভাবে তার body react করতেছে to this entire thing. I think he have been matured, he's like very experienced. So overall it's up to him, like if he continues to play, I think we still have got a lot to get from him. সামনে আরো টার্গেট রয়েছে। সাকিব আল হাসান তার শেষ ওয়ানডে বিশ্বকাপটা খেলে ফেলেছেন, যেটা বলছিলেন আপনি জাফির, যে আরো দুটো অ্যাটলিস্ট আইসিসি ইভেন্ট রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এবং সব ঠিক থাকলে হয়তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে। কিন্তু সাকিব আল হাসান যেটা এই বিশ্বকাপে যাওয়ার আগে বলেছিলেন যে ক্যাপ্টেন্সিটা আসলে তিনি সেভাবে এনজয় করছেন না, তিনি অ্যাজ এ ক্রিকেটার খেলতে চান, খেলাটা এনজয় করতে চান। ক্যাপ্টেন সাকিবের আসলে বাংলাদেশের ক্রিকেটে কতটা প্রয়োজন? সামনে যে দুটো বিষয় আপনি বললেন, দুটো ইভেন্টের কথা, সেই দুটো বিবেচনায় রাখলে অ্যাজ এ ক্যাপ্টেন সাকিবকে আসলে বাংলাদেশের কতটা প্রয়োজন? প্রথমত ক্যাপ্টেন্সি আমি বিশ্বাস করি একটা আলাদা প্রেশার, এন্ড অবভিয়াসলি বিং দি ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, আই থিঙ্ক ইটস আ ডিফারেন্ট লেভেল থিং অবভিয়াসলি, যেখানে অবভিয়াসলি ইউ নিড টু গো আপনার ক্রিটিসিজমের এগেইনস্টে গিয়ে ইউ নিড টু স্পিক আপ, আপনাদের প্লেয়ারদের
you need to back your players. It's a complete different thing. So Bangladesh's captaincy, I think it's a complete different level pressure. Even if you look at our previous captains like Mashafi bin Murtaza, then Mushfiqurim, আমি বিশেষ করে তারা যখন ক্যাপ্টেন ছিল, obviously there was a time যেখানে হচ্ছে তাদের performance was not that great obviously when they were captain, but when they were not captain things were very different. So like I've said, যে বাংলাদেশের ক্যাপ্টেন্সিটার একটা আলাদা প্রেসার আছে। It's not like যে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করতেই একটা প্রেসার থাকে। I think it's evident for every single team, but obviously I think it's a bit different for Bangladesh cricket team. That's number one. And number two, যদি ক্যাপ্টেন সাকিব আল হাসানের কথা বলি, I think সাকিব দুইটা ফেজে ক্যাপ্টেন ছিল obviously। একটা হচ্ছে যে প্রেজেন্ট ফেজ, he have got a complete new team full of superstars, full of super youngsters, and obviously একটা টিম ছিল যেখানে হচ্ছে everyone will like him. I think it was back in 2011 or something around that. So যদি দোনোটার কথা চিন্তা করি, I think it was completely two different phases, but obviously যদি আমরা ওভারঅল পারফরমেন্স দেখি, I think সাকিবের পারফরমেন্স was great. Team, I think they have improved. Like I've said, আমাদের যে মেন্টালিটিটা ছিল starting from like 2011 till now, I think a lot of things changed, a lot of things obviously went well. যদিও এই ওয়ার্ল্ড কাপটার কথা যদি আমরা চিন্তা করি, I think we have not done well in this world cup, but আমি এখনো বিশ্বাস করি যে চেঞ্জেস গুলো হয়েছে, যে মেন্টালিটিটা আমাদের যে চেঞ্জেস আসছে, যে আমরা যে কোনো টিমকে হারাইতে পারি। ইভেন ফিউ ডেজ ব্যাক আমরা কিন্তু এশিয়া কাপে শ্রীলঙ্কাতে ইন্ডিয়াকে হারাইছি, এন্ড দ্যাট টু উইথ আ টিম যেটাকে অ্যাকচুয়ালি কেউ এক্সপেক্ট করে নাই। সো লাইক আই সেড, যে আমাদের মধ্যে যে একটা মেন্টালিটি গ্রো আপ হয়েছে, I think that's incredible. অর্থাৎ মানসিকতাতে একটা পরিবর্তন এসেছে, যে এই পরিবর্তনটা সামনের দিনগুলোতে বাংলাদেশ দল হয়তো বা কাজে লাগাতে পারবে। কিন্তু সাকিব আল হাসানের লেভেলের একজন ক্রিকেটার, যাকে আমরা গ্রেট ক্রিকেটার বলি, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, সারা বিশ্বের সেরা অলরাউন্ডার তিনি। তার কাছ থেকে মাঠের পারফরমেন্স, ব্যক্তিগত পারফরমেন্সের বাইরেও বেশ কিছু প্রত্যাশা থাকে। তিনি তার দেশের প্লেয়ারদের, যারা তার জুনিয়র আছেন, তাদেরকে ইন্সপায়ার করবে, এবং তারা যখন তাদের জায়গাটা ছেড়ে যাবেন, সেই জায়গাটা যাতে অন্য কেউ নিতে পারেন, সেরকম একটা ইন্সপায়ারেশন তারা দলের জন্য রেখে যাবেন। সাকিব আল হাসান কাদেরকে বা যারা রয়েছেন তাদেরকে আসলে কতটা ইন্সপায়ার করতে পারলেন, বা তার জায়গাটা কারা ভবিষ্যতে নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে? See, at the moment, আমি যদি সাকিবের রিপ্লেসমেন্টের কথা বলি, I don't think there are any replacement at the moment. যদি youngsters-দের কথা বলি, youngsters obviously they are good, like Tohid Hridoy is doing good, and then obviously Bangladesh A team there are like few players যারা হচ্ছে actually এখন ভালো করতেছে, for example Joy, and then there is Shahadat Hossain Tipu, then probably Yasir Rabbi, যার হচ্ছে একটা huge potential আছে, who is still couldn't show his levels, but still there are players যাদের potential আছে, but এখনো পর্যন্ত I don't see any players coming up in next 2-3 years যে যারা হচ্ছে বেসিক্যালি সাকিব আল হাসানের at least জায়গাটা নিতে পারবে। I'm not talking about performances here, যে হচ্ছে at least they can come, they can at least be probably 20-30% of what Shakib Al Hasan actually is. So ওইখান থেকে যদি দেখা যায়, I don't see anyone at his position, but হ্যাঁ, যদি তার ইন্সপিরেশনের কথা বলি, I think the way he gets his team around, যেভাবে সে he is fighting for every single thing। আমরা লাস্ট ম্যাচে দেখতে পাচ্ছি he fought with everyone, obviously he fought for the team, and obviously I think that's really really motivating for the youngsters as well. So এইসব যে ফ্যাক্টরস গুলো ছিল, obviously এই জিনিসগুলো নেওয়ার, we can learn a lot of things from here, but then again যদি রিপ্লেসমেন্টের কথা বলা হয়, বা যদি বলা হয় যে কে এই পজিশনটা নিতে পারবে সামনে, অ্যাকচুয়ালি অনেস্টলি এট দ্য মোমেন্ট আমি কাউকে দেখি না। বাট হ্যাঁ, দেয়ার আর প্লেয়ার্স যাদের উপর বেসিক্যালি we can there are future. For an example, there is Shamim Hussain Patwari, these players like even Sheikh Mahdi is obviously not that young, but I think Sheikh Mahdi কিছুটা potential আছে, and then Mehdi Hasan Miraj, he have shown in the world cricket that what he is actually capable of. So overall there are players যারা হচ্ছে they have got the future potential, but I don't see them somewhere near to Shakib. তাদের ওই পজিশনে পৌঁছাতে I think they need huge time for that, and I don't think it's possible even obviously যে স্ট্যাটস গুলো তার আছে, I don't think it's even possible for a lot of international cricket players over there যারা হচ্ছে বিভিন্ন টপ ন্যাশনাল টিমসে খেলতেছে। So I think this is how it's going for Shakib Al Hasan and obviously Bangladesh cricket team at the moment. নিঃসন্দেহে, কিন্তু সাকিব আল হাসান যে জায়গাটা ছেড়ে যাচ্ছেন, এবং সামনে নিশ্চয়ই বাংলাদেশ দলকে আরো বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আপনি বলছিলেন যে বাংলাদেশ দলের বেশ কিছু পরিবর্তন এসেছে, মাইন্ডসেটে পরিবর্তন এসেছে।
কিন্তু একজন সাকিব তিনি যে গ্লোবাল সুপারস্টার হয়ে উঠলেন, সেরকম কোন সুপারস্টার বাংলাদেশে নেই আর কেউ, এবং সেটার পেছনে কি আমাদের ক্রিকেট কাঠামোটাকে দায়ী করব, নাকি সাকিবই আসলে যেটা পারলেন সেটা অন্য কেউ পারছে না, সেটার পেছনে আসলে সাকিব কি স্রষ্টা প্রদত্ত প্রতিভা নিয়ে এসেছেন, এরকম কিছুই কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে আমাদের? সি সাকিবের আই থিঙ্ক ট্যালেন্ট একটু ডিফারেন্ট, অবভিয়াসলি হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তার মধ্যে আরেকটা ট্যালেন্ট আই থিঙ্ক বের করাও ইটস অনেক, ইটস লাইক রিয়েলি রিয়েলি টাফ। বাট আমরা যদি ওভারঅল একটা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, অবভিয়াসলি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কম্পেয়ার টু আ লট অফ কান্ট্রিজ অনেক ভালো, উইদাউট আ ডাউট। বাট যদি আমরা ইংল্যান্ড বা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার কথা বলি, আই থিঙ্ক তাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের থেকে ফার ফার বেটার ইন টার্মস অফ লোয়ার ডিভিশন ক্রিকেট। তাদের কিন্তু একটা প্রমোশন থাকে থ্রু আউট দি হোল ইয়ার, এবং তাদের ক্রিকেটটা যদি আপনি ইনফ্রাস্ট্রাকচারটা দেখেন, তাদের কিন্তু ওখানে 24/7 ক্রিকেট থাকে। অ্যান্ড অবভিয়াসলি তাদের যে একটা যে একটা এনভায়রনমেন্ট থাকে, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। বাট আমরা যদি আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারটা দেখি, অবভিয়াসলি ইটস বেটার লাইক আই সেড, বাট এখনো পর্যন্ত আমরা একটা আই ওন্ট সে লাইক ইটস আ ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার। আই থিঙ্ক ইটস জাস্ট আ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যেখানে হচ্ছে উই ক্যান ডু আ লট অফ ইমপ্রুভমেন্টস। যদি আমরা একটা ছোট এক্সাম্পল নিই, বিপিএল এ আই থিঙ্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু আই থিঙ্ক ওয়ার্ল্ডে সেকেন্ড বেস্ট অথবা থার্ড বেস্ট একটা লিগ হতে পারতো। But obviously that didn't click. I think it can be of lot of reasons, but BPL টা কিন্তু I think it's was one of the best products. আপনি যদি দেখেন players like Moeen Ali, Sunil Narine, top Babar Azam যে players, Hasaranga, all these players, তারা কিন্তু BPL খেলতে আসতেছে, they have signed up for BPL obviously. So BPL have got that brand value. বাট অবভিয়াসলি আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে আই ডোন্ট থিঙ্ক আমরা সেভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারছি। সো এই যে ছোট ছোট চেঞ্জেস গুলো আই থিঙ্ক এই পরিবর্তনগুলো যদি আমরা শেষ পর্যন্ত নিয়ে আসতে পারি, সেই পরিবর্তনগুলো জায়গা মতো নিয়ে এসে এবং সেগুলো যদি এক্সিকিউট করা যায় পরিকল্পনা, তাহলে নিশ্চয়ই আরো অনেক সাকিবকে আমরা বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতে দেখতে পাবো, সেই প্রত্যাশা আমরা আসলে করতে চাই। সাকিবের জন্য শুভকামনা জানাতে চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানাতে চাই। জাফির ইয়াসিন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাফির ইয়াসিন চৌধুরীর সঙ্গে আলোচনা করছিলাম, শেষ বিশ্বকাপ খেললেন সাকিব, সেই বিশ্বকাপটা কেমন গেল, ওভারঅল বিশ্বকাপ ক্যারিয়ার কেমন ছিল সাকিবের, সেসব বিষয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত।